Dear viewers, Assalamu alaikum. Welcome to my channel Inception Academy. আমি মোহাম্মদ আরিফুজ্জামান নয়ন আজ লিকুইডের একটি ইম্পর্টেন্ট প্রপার্টিস সারফেস টেনশন নিয়ে কথা বলবো। সারফেস টেনশন নিয়ে অলরেডি আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওটাকে আমরা পার্ট 1 এবং এটাকে পার্ট 2 হিসেবে কনসিডার করতে পারি, যদিও এখানে আগের ভিডিওর অনেক কিছু রিপিট হবে। তো চলুন দেখা যাক আজকের ভিডিওতে কি আছে। ফ্লুইড বলতে আমরা কি বুঝি? ফ্লুইড হচ্ছে যা ফ্লো করে, অর্থাৎ যার ফ্লোয়িং প্রপার্টিস আছে সেগুলোকে ফ্লুইড বলবো। সো লিকুইড এবং গ্যাসিয়াস সাবস্টেন্সকে আমরা ফ্লুইড বলতে পারি, কারণ এগুলোরই কেবল ফ্লোয়িং প্রপার্টিস আছে। তো আমরা আজকে কথা বলবো সারফেস টেনশন, মলিকুলার থিওরি অফ সারফেস টেনশন অ্যান্ড সারফেস এনার্জি নিয়ে। সারফেস টেনশন, এই ফটোটা দেখে মনে হচ্ছে যে একজন মানুষ পানির নিচ থেকে উপরে উঠে আসতেছে, অর্থাৎ পানিতে সে ডুব দিয়েছিল, সেখান থেকে আবার পানির উপরে উঠে আসতেছে। তো একটু গভীরভাবে খেয়াল করলে আমরা দেখতে পাবো যে এটা মানুষটা যেন একটা পাতলা একটা মেমব্রেনকে ভেদ করে উপরে উঠে আসতে চাইতেছে, অর্থাৎ এই অংশটা মানে ওয়াটারের যে ফ্রি সারফেসটা, এটা যেন একটা পাতলা মেমব্রেনের মতো কাজ করতেছে, সেটা টান টান অবস্থায় আছে। মানুষটা সেই মেমব্রেনকে ভেদ করে উপরে উঠে আসার চেষ্টা করতেছে বা আসতেছে। এখানে আরেকটা ফটো, এটাতে একটা অ্যাটাচমেন্ট ক্লিপ ওয়াটারের উপরে ভাসতেছে, যদিও অ্যাটাচমেন্ট ক্লিপের ডেনসিটি ওয়াটারের ডেনসিটির চেয়ে বেশি। আরেকটু গভীরভাবে খেয়াল করলে দেখা যাবে যে অ্যাটাচমেন্ট ক্লিপের যে অংশগুলো পানির সংস্পর্শে আছে ওই অংশগুলা একটু নিচের দিকে নেমে আসে, অর্থাৎ সব মিলিয়ে যদি খেয়াল করি যে এটা উপরের যে ওয়াটারের যে ফ্রি সারফেসটা, এটাকে দেখলে মনে হচ্ছে যেন একটা পাতলা একটা মেমব্রেন, সেটার উপরে একটা অ্যাটাচমেন্ট ক্লিপ রাখা আছে। সেই অ্যাটাচমেন্ট ক্লিপের ওয়েটের জন্য এই ওয়াটারের সংস্পর্শে থাকা যে অ্যাটাচমেন্ট ক্লিপের অংশগুলো, সেই অংশগুলো যেন অ্যাটাচমেন্ট ক্লিপের ওয়েটের জন্য একটু নিচের দিকে নেমে গেছে। এখানে একটা পতঙ্গ আছে যেটা পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, এটার ক্ষেত্রেও সেম। একটু গভীরভাবে খেয়াল করলে দেখা যাবে যে পতঙ্গটার এই পায়ের এই অংশগুলা একটু নিচের দিকে নামা, অর্থাৎ মনে হচ্ছে যেন পতঙ্গটার ওয়েটের জন্য এই অংশটা একটু নিচের দিকে নেমে গেছে, অর্থাৎ এটা হচ্ছে ওয়াটারের ফ্রি সারফেস। এটা যেন একটা পাতলা মেমব্রেনের মতো কাজ করতেছে এবং সেটার উপরে একটা পতঙ্গ হেঁটে যাচ্ছে। সেই পতঙ্গটা ওয়েটের জন্য পতঙ্গের পায়ের যে অংশগুলা ওয়াটারের সংস্পর্শে আসে ওই অংশগুলা একটু নিচের দিকে নেমে গেছে। তো এই তিনটা ফটো থেকে এইটুকু বোঝা যায় যে ওয়াটারের ফ্রি সারফেসটা হচ্ছে একটা পাতলা মেমব্রেনের মতো কাজ করবে এবং সেটা টান টান অবস্থায় আছে। এটা মূলত হয়ে থাকে সারফেস টেনশনের জন্য। এখন আমরা দেখব সারফেস টেনশন কিভাবে মেজার করে সেটা। আমরা এই অংশটুকুকে ওয়াটারের ফ্রি সারফেস হিসেবে ধরে নিতে পারি। এই সার্কুলার অংশটুকু ধরে নিই যে কোনো একটা ওয়াটারের বা কোনো একটা লিকুইডের ফ্রি সারফেস। এখন আগের যে ফটোগুলো দেখেছি ওইখান থেকে আমরা এইটুকু ক্লিয়ার যে উপরের যে ফ্রি সারফেসটা সেটা একটা পাতলা মেমব্রেনের মতো কাজ করবে এবং সব দিক থেকে এটা একটা টান অবস্থায় থাকবে। সো এখানেও সেম ঘটনাই ঘটবে। তো আমরা ধরে নেই এই ফ্রি সারফেসের
এই স্ট্রেট লাইন বরাবর একটা অংশ ধরে নেই, যে ফ্রি সারফেসের এই অংশটার উপরে যত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটাকে ধরে নিলাম এফ, আর এই লেন্থটা মানে এই স্ট্রেট লাইনটার লেন্থ ধরে নিলাম এল। তাহলে এল লেন্থের উপরে অ্যাপ্লাইড ফোর্স, টোটাল অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে এফ। সো পার ইউনিট লেন্থে অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে এফ বাই এল। এটাকে আমরা বলবো হচ্ছে সারফেস টেনশন। তার মানে এ থেকে কি বোঝা যাচ্ছে যে সারফেস টেনশন হচ্ছে পার ইউনিট লেন্থে অ্যাপ্লাইড ফোর্স কত, সেটাই সারফেস টেনশন। সারফেস টেনশনকে আমরা টি দিয়ে এক্সপ্রেস করতে পারি, অর্থাৎ এই ফর্মুলাটা দিয়ে সারফেস টেনশনকে আমরা মেজার করতে পারবো। এখন আমরা দেখব নেক্সট স্লাইডে সারফেস টেনশন কেন হয়, কিভাবে হয়, সেটা আমরা দেখব নেক্সট স্লাইডে। মলিকুলার থিওরি অফ সারফেস টেনশন। সারফেস টেনশন মূলত ইন্টারমলিকুলার ফোর্সের জন্য হয়ে থাকে। তো এই ইন্টারমলিকুলার ফোর্স দুই রকমের, একটা হচ্ছে কোহেসিভ ফোর্স আর একটা অ্যাডহেসিভ ফোর্স। কোহেসিভ ফোর্স সেম ম্যাটেরিয়ালসের ডিফারেন্ট মলিকুলের মধ্যে যে অ্যাট্রাকশন সেটাকে আমরা বলবো কোহেসিভ ফোর্স। অ্যান্ড অ্যাডহেসিভ ফোর্স ডিফারেন্ট ম্যাটেরিয়ালসের মধ্যে যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স। কোহেসিভ ফোর্স কোনো একটা মলিকিউলের চারপাশে একটা রেঞ্জ পর্যন্ত কাজ করে, অর্থাৎ কোনো মলিকিউলের চারপাশের একটা রেঞ্জের মধ্যে যদি অন্য কোনো মলিকিউল আসে, অর্থাৎ একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে, প্রত্যেকটা মলিকিউলেরই একটা রেঞ্জ থাকবে, সেই রেঞ্জের মধ্যে যদি অন্য কোনো মলিকিউল আসে তাহলে এই দুইটা মলিকিউলের মধ্যে মানে অন্য মলিকিউল এবং এই মলিকিউলের মধ্যে এক ধরনের অ্যাট্রাকশন মানে যে কোহেসিভ ফোর্সটা এটা কাজ করবে। আর যদি এই রেঞ্জের বাইরে অন্য মলিকিউল থাকে, যেমন এই জায়গাগুলোতে অন্য কোনো মলিকিউল থাকলে এই মাঝখানে সেন্টারের যে মলিকিউল এটার সাথে এই মলিকিউলের কোনো অ্যাট্রাকশন থাকবে না, অর্থাৎ কোহেসিভ ফোর্স কাজ করবে না এখানে। এখন ধরে নেই এখানে একটা পাত্রে কিছু ওয়াটার রাখা আছে, এটাকে একটা পাত্র ধরে নিতে পারি আমরা। এখানে কিছু ওয়াটার রাখা আছে এবং এটা হচ্ছে ওয়াটারের ফ্রি সারফেস। এখন ওয়াটারের ভিতরে একেবারে গভীরে একটা মলিকিউল ধরে নিলাম, যেমন এ, এখানে অসংখ্য মলিকিউল আছে। তো এর মধ্যে যে কোনো একটা মলিকিউলকে আমরা ধরে নেই, যে কোনো একটা মলিকিউল এ, এটাকে ধরে নেই এবং এটার চারপাশের এই স্ফেরিক্যাল যে পার্টটা সেটা দিয়ে বোঝানো হচ্ছে এই মলিকিউলের রেঞ্জ, অর্থাৎ এই স্ফিয়ারের মধ্যে স্ফেরিক্যাল এই যে অংশটা ইমাজিন করে নেওয়া হয়েছে সেই অংশের মধ্যে যদি কোনো অন্য কোনো মলিকিউল আসে তাহলে এই মলিকিউলের সাথে অন্য মলিকিউলের কোহেসিভ ফোর্স কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। তো এখন এই মলিকিউলটাকে যদি খেয়াল করি, এটা লেফট সাইডে যত মলিকিউল আছে রাইট সাইডেও সেম নাম্বার অফ মলিকিউল আছে এবং উপরে যত মলিকিউল আছে নিচেও সেম নাম্বার অফ মলিকিউল আছে। তার মানে এই মলিকিউলটাকে সব দিক থেকে সমানভাবে অন্যান্য মলিকিউল অ্যাট্রাক্ট করতেছে। সো এই মলিকিউলের উপর নিট ফোর্স হবে 0, কারণ সব দিক থেকে সমান ফোর্স থাকাতে, যেমন লেফট সাইডে যদি আমি 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, রাইট সাইডেও 5, তাহলে একটা দ্বারা আরেকটা ক্যান্সেল আউট হয়ে যাবে। এরকমভাবে উপরে 5 নিউটন নিচে 5 নিউটন, দুইটা মিলে একটা দ্বারা আরেকটা ক্যান্সেল আউট হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি ওটা 5 নিউটন ফোর্স এটাকে মানে সিরিয়াসলি নেওয়া যাবে না, এটা জাস্ট আমি এক্সাম্পলের জন্য বলছি। এখন আমরা বি মলিকিউলটা যদি দেখি, এই বি মলিকিউলের ক্ষেত্রে এটা দেখলে দেখা যাচ্ছে যে এটার নিচে ওয়াটার মলিকিউল অনেক আছে, কিন্তু উপরে কিছু অংশে এই অংশটুকুতে ওয়াটার মলিকিউল নাই, এই অংশটুকুতে এয়ার মলিকিউল আছে, অর্থাৎ এটা হচ্ছে পানির উপরের অংশ।
অর্থাৎ এটা পানির মধ্যে না, মানে ওয়াটারের উপরের এইটুকু, এই রেঞ্জটুকু পড়ছে হচ্ছে এয়ার মলিকুল যে জায়গায় আছে ওই জায়গায়। তো এখন এটা লেফট সাইডে যত মলিকিউল আছে রাইট সাইডেও সেম নাম্বার অফ মলিকিউল আছে। সো লেফট এবং রাইট এই দুইটা ফোর্স একটা দ্বারা আরেকটা ক্যান্সেল আউট হয়ে যাবে, কিন্তু নিচে নাম্বার অফ মলিকিউল বেশি, উপরে নাম্বার অফ ওয়াটার মলিকিউল কম থাকায় নিচের দিকে এই মলিকিউলের উপর অ্যাট্রাকশন ফোর্সটা বেশি হবে, অর্থাৎ নিট ফোর্স ওর উপরে যে নিট ফোর্সটা অ্যাপ্লাই হবে সেটা নিচের দিকে হবে, এবং নিট ফোর্সটা তো জিরো হবেই না, কারণ এটার উপরের দিকে নাম্বার অফ ওয়াটার মলিকিউল কম নিচের তুলনায়। এখন মলিকিউল সি, এটার দিকে খেয়াল করলে দেখা যাচ্ছে যে এটার উপরে তবুও কিছু ওয়াটার মলিকিউল ছিল, কিন্তু সি মলিকিউলের এখানে ওয়াটার মলিকিউল একেবারেই নেই, উপরের অংশে কোনো ওয়াটার মলিকিউল নেই, শুধু নিচের অংশে আছে। লেফট সাইডে রাইট সাইডের মলিকিউল দ্বারা লেফট সাইডে যত নাম্বার অফ মলিকিউল আছে রাইট সাইডে সেম নাম্বার অফ মলিকিউল আছে, সো একটা দ্বারা একটা ক্যান্সেল আউট হয়ে গেল, কিন্তু উপরে এবং নিচে দুইটাতে সেম নাম্বার অফ মলিকিউল না থাকায় এবং নিচে বেশি মলিকিউল থাকায় এই বেশি মলিকিউল একে বেশি অ্যাট্রাক্ট করবে, সো এর নিচের দিকে অ্যাট্রাকশনটা আরও বেশি হবে বি এর তুলনায়। তো সব মিলে আচ্ছা, আর একটু এখানে এই মলিকুলার রেঞ্জের সমান ডিস্টেন্স নিয়ে আমরা যদি একটা মানে উপরে ফ্রি সারফেস থেকে এই ফ্রি সারফেস থেকে এই মলিকুলার রেঞ্জের সমান ডিস্টেন্স নিয়ে আমরা যদি একটা স্ট্রেট লাইন আর এস ইমাজিন করে নেই, তাহলে দেখা যাচ্ছে আর এস এই স্ট্রেট লাইনের উপরে যত মলিকিউল থাকবে প্রত্যেকটা মলিকিউলই নিচের দিকে নাম্বার একটা টেন্ডেন্সি থাকবে, কারণ হচ্ছে নিচের দিকে তাদের ওয়াটার মলিকিউল বেশি থাকবে উপরের তুলনায়, অর্থাৎ তাদের উপরে যে নিট ফোর্সটা অ্যাপ্লাই হবে সেটার ডিরেকশন হবে নিচের দিকে। অর্থাৎ এই মলিকিউলগুলা ভিতরে পটেনশিয়াল এনার্জি থাকবে এবং পটেনশিয়াল এনার্জি বেশি থাকবে নিচের মলিকিউলগুলোর তুলনায়। নিচে যে মলিকিউল আছে এদের উপরে যে পটেনশিয়াল এনার্জি থাকবে উপরে মলিকিউলে তার চেয়ে বেশি থাকবে। এখন আর যেহেতু প্রত্যেকটা মলিকিউলই পটেনশিয়াল যে জায়গায় কম, পটেনশিয়াল এনার্জি যেখানে কম ওই প্রত্যেকটা মলিকিউল না সরি প্রত্যেকটা মানে সব ধরনের অবজেক্টই যেখানে পটেনশিয়াল এনার্জি কম সেইখানে যেতে চায়, অর্থাৎ এই হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। এখন পটেনশিয়াল এনার্জিটা কি সেটা নিয়ে আমি একটু কথা বলি। পটেনশিয়াল এনার্জি হচ্ছে কোনো একটা অবজেক্টকে তার স্বাভাবিক অবস্থা থেকে বা স্বাভাবিক যে অবস্থায় আছে ওই অবস্থা থেকে বা পজিশন থেকে যদি চেঞ্জ করে অন্য কোনো অবস্থায় নেওয়া হয়, তাহলে ওই অবজেক্টটা কাজ করার যে একটা অ্যাবিলিটি গেইন করে সেটাই হচ্ছে তার পটেনশিয়াল এনার্জি। যেমন একটা স্প্রিং, এটাকে একটা স্প্রিং ধরে নিই, এই স্প্রিংটা এইটুকু আছে। এখন আমি যদি এটাকে টেনে লম্বা করে ফেলি তাহলে ওর টেন্ডেন্সি থাকবে ও আগের অবস্থায় ফিরে যাওয়ার, অর্থাৎ এই ডিরেকশনে, মানে এরকম আগে যেরকম ছিল সেই অবস্থায় ফিরে যাওয়ার। এই ফিরে যাওয়ার সময় ওর কিছু ডিসপ্লেসমেন্ট হবে এবং আমি যে ফোর্সটা ওর উপরে অ্যাপ্লাই করে লম্বা করেছিলাম ওকে, মানে ওর লেন্থটা বাড়ায় ফেলছিলাম, ইনক্রিজ করেছিলাম, সেই ফোর্সটাই সে ওই ফিরে যাওয়ার সময় আবার ওই ফোর্সটা ওর মানে অ্যাপ্লাই করবে এবং আগের ডিস্টেন্সটা মানে সরি আগের অবস্থায় সে পৌঁছায় যাবে। তো যেহেতু ডিসপ্লেসমেন্ট হবে আর ফোর্সও এখানে আছে, সো এই স্প্রিং দ্বারা কিছু কাজ হবে এবং সেটা কিসের সমান হবে? আমি ওকে টেনে লম্বা করার সময় যে কাজটা করেছিলাম, যতটুকু ওয়ার্ক ডান হয়েছে ঠিক সেম ওয়ার্ক ডান হবে যখন ও আগের অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ আমি যে কাজটা করেছি সেই কাজটাই ও আবার ফিডব্যাক দিবে। তো এই অবস্থায় যখন সে লম্বা অবস্থায় ছিল, মানে আমি যে লেন্থটা ইনক্রিজ করেছিলাম ওই অবস্থায় তার ভিতরে পটেনশিয়াল এনার্জি ছিল, স্টোর হয়েছিল। সেই পটেনশিয়াল এনার্জিটা কিসের সমান? আমি কাজ করেছি যতটুকু, ওকে ওর লেন্থ বাড়ানোর জন্য যতটুকু কাজ করেছি সেই এনার্জিটার সমানই হবে
ওর যে পটেনশিয়াল এনার্জি যেটা স্টোর হয়ে থাকবে। তো আবার যখন সে আগের অবস্থায় ফিরে যাবে তখন সেই পটেনশিয়াল এনার্জি টা ফিডব্যাক দিয়ে দিবে। তো এই মলিকিউলগুলোর ক্ষেত্রে এরকম, এদেরকে মানে এদের অবস্থাটা এরকম হয়েছে যে এদের সবারই নিচে নামার একটা টেন্ডেন্সি, অর্থাৎ মনে হয় যেন ওদেরকে আমি মানে উপরে উঠিয়ে এখানে আটকায় রাখা হয়েছে, ওরা নিচে নেমে আসতে যাচ্ছে। অর্থাৎ এটা ওদের স্বাভাবিক অবস্থা না, ওরা যে জায়গায় হচ্ছে সবচেয়ে লোয়ার পটেনশিয়াল থাকবে ওই জায়গায় ওরা যেতে চাচ্ছে। সো এটা থেকে বোঝা যাচ্ছে যে এরা হায়ার পটেনশিয়ালে আছে, অর্থাৎ এদের উপরে পটেনশিয়াল এনার্জি বেশি স্টোর হয়ে আছে নিচের মলিকিউলগুলোর তুলনায়। তো এই কারণে প্রত্যেকটা উপরের সারফেসে, ফ্রি সারফেসে প্রত্যেকটা মলিকিউলই নিচে ভিতরে ঢুকে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। তো ভিতরে ঢুকে যাওয়ার যেহেতু টেন্ডেন্সি, এই কারণে কিছুটা ওরা নিচে নামতে পারবে, কারণ প্রত্যেকটা মলিকিউলের মাঝখানে কিছুটা গ্যাপ থাকে। যেমন এরকম যে উপরে যে ফ্রি সারফেসটা, এটাকে যদি আমরা এরকম ইমাজিন করে নিই যে এটা হচ্ছে ফ্রি সারফেসের মলিকিউল, এটা সবার উপরের লেয়ার, তারপরে তার নিচের এরকম লেয়ার। তো এই মলিকিউলগুলো যেহেতু নিচে নামার টেন্ডেন্সি, সো এরা একটু নিচে নেমেই যাবে, কিছুটা নামতে পারবে, তারপরে আর নামতে পারবে না। অর্থাৎ এই মলিকিউলের অনেক কাছে চলে আসবে, অর্থাৎ তখন যে অবস্থাটা হবে এদের একটা উপরেরটা নিচেরটা অনেক কাছাকাছি থাকবে, এরকম অবস্থায় থাকবে এরা। যার কারণে উপরের যে ফ্রি সারফেসের এই অংশটা একটু নিচের অংশগুলোর তুলনায়, অর্থাৎ এই অংশ যে ওয়াটারগুলো আছে তাদের তুলনায় এই অংশের ডেন্সিটিটা একটু বেড়ে যাবে, একটু ডেন্স হবে। ঠিক আছে, ডেন্সিটিটা একটু বেড়ে যাবে, যার কারণে এর ভিতরে যে পোকা হেঁটে যাইতে পারে, তারপরে অ্যাটাচমেন্ট ক্লিপ ভেসে থাকতে পারে। এখন আমরা আরেকটু খেয়াল করব, আমরা যদি একটা ওয়াটারের ড্রপলেট দেখি, এই ড্রপলেটের যেমন এরকম একটা স্ফেরিক্যাল শেপ থাকে ওয়াটারের যে ড্রপলেট, এটা স্ফিয়ারের মতো। আরেকটু বড় করে আঁকায় নেই, এরকম। এখন এটা চারপাশে হচ্ছে ফ্রি সারফেস, এই চারপাশটা ফ্রি সারফেস। তো ফ্রি সারফেসের আমরা আগেই এখান থেকে যেটা বুঝতে পেরেছি যে ফ্রি সারফেস যে মলিকিউলগুলো আছে সেগুলো একটু নিচের দিকে নামতে চায়, অর্থাৎ ভিতরের দিকে যেতে চায়। তো এখানকার প্রত্যেকটা মলিকিউলই, এই ফ্রি সারফেসের যে মলিকিউলগুলো থাকবে সেগুলো হচ্ছে নিচের দিকে নামার একটা টেন্ডেন্সি থাকবে, সব দিক থেকে এরকম নিচে নামার একটা টেন্ডেন্সি থাকবে। যার কারণে এই ড্রপলেটটার শেপ, ড্রপলেটটার সাইজ আরেকটু ছোট হবে। অর্থাৎ প্রত্যেকটা ফ্রি সারফেসের প্রত্যেকটা মলিকিউল যদি এরকম ভিতরে ঢুকে আসতে, মানে ভিতরে চলে আসতে চায়, তাহলে এর সারফেসের এরিয়াটা একটু কমে যাবে, এবং আরও কমে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। এই সারফেস এরিয়া কমে যাওয়ার টেন্ডেন্সির জন্যই এই সারফেস টেনশনের তৈরি হয়, সারফেস টেনশনটার উদ্ভব হয়। অর্থাৎ এরা এই বরফ যে ড্রপলেটটা, এটা একটু ছোট হবে, কিন্তু সেটাতেই ওরা সন্তুষ্ট না, তারা আরও ছোট হতে চাবে। যার কারণে, এবং এই অংশটা একটু ডেন্স হয়ে যাবে, এই সারফেসটা একটু ডেন্স হয়ে যাবে, ড্রপলেটটা একটু ছোট হবে, এবং এই সারফেসের যে পার্টটা সেইটা একটু ডেন্সিটি বেড়ে যাবে ভিতরের অংশের ওয়াটারের তুলনায়। এই চারপাশের এই অংশগুলোর ওয়াটারের ডেন্সিটিটা একটু বেড়ে যাবে। তো কিন্তু তারপরেও এরা আরও ভিতরে ঢুকে যেতে চাবে, কারণ এখানেও পটেনশিয়াল একেবারে জিরো হয় নাই। তো এটার কারণেই একটা সারফেস টেনশনের তৈরি হয়, এই সারফেস টেনশনে, যার কারণে ওয়াটার এরকম ড্রপলেট আকারে থাকে, এবং ভিতরে যে ওয়াটার মলিকিউলগুলো আছে এরা
একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ভিতরেই থাকে, ওরা বের হয়ে আসতে পারে না এই বাইরের এই টান টান অবস্থার জন্য। এটা একটা মেমব্রেনের মতো কাজ করে। এখন মানে আমরা যদি একটা বেলুন দেখি, বেলুন বাতাস ভিতরে বাতাস দিয়ে বেলুনকে যখন ফুলানো হয় তখন যে অবস্থাটা হয়, যে ভিতরের যে বাতাসটা সেটা বাইরের দিকে একটা প্রেসার দিচ্ছে, কিন্তু বাইরের যে প্লাস্টিকের অংশটা সেটা আবার ভিতরের দিকে একটা প্রেসার দিচ্ছে। তো একটা নির্দিষ্ট পরিমাণ বাতাস এই বেলুনে থাকতে পারে, তার চেয়ে বেশি দিলে তখন হচ্ছে বেলুনটা ফেটে যাবে। ঠিক এটাও এরকম, যে নির্দিষ্ট পরিমাণ ওয়াটার পর্যন্ত এই সারফেসের যে মেমব্রেনের মতো আচরণ, সেই ধরে নিলাম আমরা একটা মেমব্রেনই, সেই মেমব্রেনটা একটা নির্দিষ্ট পরিমাণ ওয়াটার ধরে রাখতে পারবে, তার বেশি না। বেশি হয়ে গেলে তখন এই ড্রপলেটটা ভেঙে 2টা ড্রপলেট বা 3টা এরকম হয়ে যাবে, কিন্তু ড্রপলেট আকারেই থাকবে। ড্রপলেট হওয়ার কারণটাই হচ্ছে এই সারফেস টেনশনের জন্য। যেমন আমি যদি একটা টেবিলের উপরে পানি ঢেলে দেই তখন পানিটা শেপ হয় এরকম, এটাও এই সারফেস টেনশনের জন্য হয়, অনেকটা এরকম হয়। অর্থাৎ সব দিক থেকে এই মলিকিউলগুলোর টেন্ডেন্সি হচ্ছে ভিতরে চলে আসার, এই ভিতরে যাওয়ার যে একটা টেন্ডেন্সি, এটার জন্য এরকম একটা স্ফেরিক্যাল বা এই টাইপের একটা শেপ তৈরি হয় বা ড্রপলেট তৈরি হয়। তাহলে সারফেস টেনশন কেন হয় সেটা আমরা বুঝতে পারলাম, যে এদের যে এরিয়াটা, সারফেস এরিয়াটা, সেটা কমাতে চায়। কী জন্য কমাতে চায়? কারণ হচ্ছে এদের পটেনশিয়াল এনার্জি যে জায়গায় কম, এই মলিকিউলগুলো সে জায়গায় যেতে চায়। তো ওই জায়গায় যে সারফেসের মলিকিউলগুলোর পটেনশিয়াল অনেক হাই থাকে, এই জন্য ওরা ভিতরের দিকে যেতে চায়, ওইখানে পটেনশিয়াল কম। আচ্ছা, এখন আমরা সারফেস টেনশন সম্পর্কে মোটামুটি আমার মনে হয় ধারণা ক্লিয়ার হয়েছে। নেক্সট চ্যাপ্টারে যাব, সরি নেক্সট স্লাইডে কি আছে সেটা দেখব। সারফেস এনার্জি। সারফেস এনার্জিটা কি? সারফেস এনার্জি হচ্ছে আমরা ফ্রি সারফেসটাকে, অর্থাৎ ওয়াটারের যে ফ্রি সারফেসটা, এটা সবসময় কমার একটা টেন্ডেন্সি থাকে। ফ্রি সারফেসের যে এরিয়াটা, এটা কমার একটা টেন্ডেন্সি থাকে। এখন এটাকে আমরা যদি বাড়াইতে চাই তাহলে আমাকে বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করা লাগবে। সেই ফোর্সটা কিসের সমান হবে? এই সারফেস টেনশন, মানে যে ফোর্সে ভিতরের দিকে যেতে যাচ্ছে তার অপোজিট একটা ফোর্স দিতে হবে এবং সেম ফোর্স দিতে হবে। তো যাই হোক, তো আমরা যদি সারফেস এরিয়া বাড়াতে চাই, তো পার ইউনিট এরিয়া ইনক্রিজ করার জন্য, আমাকে কতটুকু ফোর্স অ্যাপ্লাই করা লাগবে, সেটাই হচ্ছে সারফেস এনার্জি। সরি, কতটুকু কাজ করতে হবে, পার ইউনিট এরিয়া ইনক্রিজ করার জন্য আমাকে কতটুকু কাজ করতে হবে। যেমন আমি যদি এরিয়া ডেল্টা এ পরিমাণ বাড়াতে চাই, এবং এই ডেল্টা এ এরিয়া ইনক্রিজ করতে আমাকে যদি ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়, তাহলে পার ইউনিট এরিয়া ইনক্রিজ করতে আমাকে কাজ করতে হবে ডাব্লিউ বাই ডেল্টা এ। অর্থাৎ পার ইউনিট এরিয়া ইনক্রিজ করতে আমাকে কত কাজ করতে হয় সেটাই হচ্ছে সারফেস এনার্জি। যেমন এখানে আচ্ছা, এটা হচ্ছে একটা ফ্রেম, তার দিয়ে বা ওয়্যার দিয়ে বানানো একটা ফ্রেম। এই ফ্রেমের এই এডি, ডিসি এবং এবি এই সাইডগুলো ফিক্সড, এগুলো মুভ করতে পারে না। কিন্তু ধরে নেই এই বিসি এই সাইডটা মুভেবল, এটা এই সামনে মানে এডি এবং এডির অপোজিট ডিরেকশন বরাবর এটা মুভ করতে পারে, অর্থাৎ এই ডিরেকশন বরাবর এটা মুভ করতে পারে, এটা ধরে নেই এটা মুভেবল। এখন এই ফ্রেমটাকে আমরা যদি সাবান পানিতে ডুবিয়ে আবার নিয়ে আসি, তখন কি হবে?
সাবান পানিতে ডুবিয়ে সেটাকে যদি আবার নিয়ে আসি, তাহলে এখানে একটা পাতলা পর্দা আটকে থাকবে, মানে পাতলা একটা মেমব্রেন আটকে থাকবে। এটা অনেকটা হচ্ছে বাচ্চাদের যে যে বাবলস তৈরি করার একটা খেলনা আছে, বাবলস সাবান পানি দেওয়া থাকে, সেখানে এরকম শেপের একটা কিছু থাকে, তার দিয়ে বানানো হয়। তো এটাকে বারবার সাবান পানিতে ডুবিয়ে তারপরে ডুবালে এখানে দেখা যাচ্ছে একটা পাতলা মেমব্রেন আটকে আছে, সেটাতে যখন ফু দেওয়া হয় তখন বাবলস তৈরি হয়, অনেকটা সেরকম। এটার সাথে মানে এই জিনিসটাই, শুধু এটা ছিল সার্কুলার আর এটাকে রেক্টেঙ্গুলার হিসেবে ধরা যায়। এখন আমরা এই মেমব্রেনটা যেহেতু সারফেস টেনশন সবসময় কী করবে, এরিয়া কমাতে চায়। আর যেহেতু এটা একটা পাতলা মেমব্রেন এবং এটা একটা ফ্লুইডের ফ্রি সারফেস ধরা যায়, কারণ এটা সাবান পানিটাও একটা ফ্লুইড, তো ফ্লুইডের ফ্রি সারফেস এটা। তো এটা টেন্ডেন্সি থাকবে এরিয়া কমানোর, অর্থাৎ এই ভিতরের দিকে সবগুলা সাইডকে ভিতরের দিকে টানবে। কিন্তু এই সব সাইড, এটা এবং এটা এবং এটা, এই সব সাইডগুলো হচ্ছে ফিক্সড, কিন্তু বিসি বাহুটা হচ্ছে মুভেবল। সো বিসি সাইডটা ভিতরের দিকে যাইতে চাবে। এখন আমি বিসি সাইডটাকে যদি ধরে রাখতে চাই, তাহলে আমাকে এই যে ভিতরের দিকে টানতেছে সেই ফোর্সের অপোজিট একটা ফোর্স দিতে হবে বাইরের দিকে। এখন সেই ফোর্সটা কত হবে? সেই ফোর্সটা হবে, আমরা ধরে নিলাম এটা সারফেস টেনশন টি, আর আমরা একটা 2 ডাইমেনশনাল ফিগারে যাচ্ছি হিসাবে সুবিধার জন্য। ধরে নিলাম সারফেস টেনশন টি এবং এই বিসি এই সাইডটার লেন্থ হচ্ছে এল, বিসি এই সাইডটার লেন্থ হচ্ছে এল। এখন এটাকে আমি যদি এখানে ধরে রাখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই ভিতরের দিকে যে ফোর্সটা আছে সেটার অপোজিট একটা ফোর্স এফ অ্যাপ্লাই করা লাগবে। সেই ফোর্সটা কত হবে? সারফেস টেনশন যেহেতু টি, অর্থাৎ পার ইউনিট লেন্থের উপর অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে টি। পার ইউনিট লেন্থে অ্যাপ্লাইড ফোর্স যদি টি হয়, তাহলে এল লেন্থের উপর অ্যাপ্লাইড ফোর্স কত হবে? টি এল, অর্থাৎ এটা এলটি অথবা টিএল। আর এখানে দুইটা সারফেস আছে, কারণ হচ্ছে, আচ্ছা আমি 3 ডাইমেনশনাল ফিগারটা দেখাচ্ছি। এটার উপরের দিকে এই একটা সারফেস, আবার নিচের দিকে আরেকটা সারফেস আছে এরকম। এরকম নিচের দিকে একটা সারফেস। তো দুইটা সারফেস থাকাতে এবং দুইটা সারফেস যেহেতু সেম ফ্লুইডেরই, জাস্ট সেম ফ্লুইডেরই দুইটা, মানে সেম ফ্লুইডের একটা উপরে একটা সারফেস, নিচে আরেকটা সারফেস, তো সারফেস টেনশনও সেম হবে। তো উপরে যে টানটা হবে বা উপরের দিকে যে ফোর্সটা হবে সেটা হচ্ছে এলটি, আর যেহেতু সারফেস দুইটা, তাহলে টোটাল ফোর্স হবে এলটি ইন্টু এলটি, অর্থাৎ 2LT। এই ফোর্সটা আমাকে অপোজিট এই ডিরেকশনে অ্যাপ্লাই করা লাগবে, তাহলে বিসি সাইডটা এই জায়গায় থাকবে, আদারওয়াইজ ভিতরে ঢুকে যাবে, কারণ এটা হচ্ছে মুভেবল। আমাকে বিসিকে ধরে রাখতে হলে আমাকে এই ফোর্সটা অ্যাপ্লাই করা লাগবে। এখন ধরে নেই এই সাইডটা, বিসি সাইডটাকে আমি
বিসি সাইডের উপরে এফ ফোর্স অ্যাপ্লাই করে এটার একটা ডিসপ্লেসমেন্ট করালাম বা এটাকে সরিয়ে ফেললাম বি পরিমাণ ডিস্টেন্স, এইদিকে সরিয়ে ফেলছি। ডিস্টেন্স কত? বি পরিমাণ, বি এর সমান ডিস্টেন্স সরিয়ে দিলাম। অর্থাৎ এটা ছিল হচ্ছে এই জায়গায়, আমি এখান থেকে নিয়ে আসছি এই জায়গায়। এই দুইটা জায়গার মাঝখানে ডিস্টেন্স হচ্ছে বি আর অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে এফ। সো যেহেতু এটা ডিসপ্লেসমেন্ট হয়েছে এবং আমি ফোর্স অ্যাপ্লাই করেছি, সো আমি বাইরের থেকে যেহেতু ফোর্স অ্যাপ্লাই করেছি, সো এটা হবে এখানে ওয়ার্ক ডান হবে ডাব্লিউ ইকুয়াল টু এফ বি, কারণ ওয়ার্ক ডান ইকুয়াল টু আমরা জানি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে বি, সো ফোর্স ইন্টু মানে এফ ইন্টু বি। এখন এফ এর ভ্যালুটা আমরা এখান থেকে নিতে পারি, তাহলে হবে আচ্ছা, তার আগে আমরা এই অংশটার এরিয়া নিয়ে বিবেচনা করব। এটার এরিয়াটা কত? এটার লেন্থ হচ্ছে এল আর ব্রেথ হচ্ছে বি, তাহলে লেন্থ অ্যান্ড ব্রেথ মাল্টিপ্লাই করলে এল বি হচ্ছে এটার এরিয়া। আর যেহেতু এখানে দুইটা সারফেস, উপরে একটা সারফেস আবার নিচে আরেকটা সারফেস আছে, সো টোটাল এরিয়া হবে 2 ইন্টু এল ইন্টু বি, অর্থাৎ অথবা 2BL। এইটুকু সারফেস এরিয়া ইনক্রিজ হবে আমি যদি এফ ফোর্স অ্যাপ্লাই করি এই সাইডটার উপরে। কিসের সারফেস এরিয়া ইনক্রিজ হবে? এই যে পাতলা যে মেমব্রেনটা, সাবান পানিতে ডুবানোর পরে যে মেমব্রেনটা আমরা পেয়েছিলাম, সেই মেমব্রেনটা এরিয়া আমরা ইনক্রিজ করেছি। সেই ইনক্রিজিং মানে কতটুকু এরিয়া ইনক্রিজ হয়েছে? 2BL, এইটুকু এরিয়া। এখন আমরা সারফেস এনার্জির ডেফিনেশন থেকে আমরা শিখেছিলাম যে পার ইউনিট এরিয়া ইনক্রিজ করতে কত কাজ করতে হয়, সেটাই হচ্ছে সারফেস এনার্জি। তো এরিয়া ইনক্রিজ হয়েছে, ধরলাম এটা হচ্ছে ডেল্টা এ ইকুয়াল টু 2BL, অথবা এরকমভাবে বলতে পারি যেহেতু এরিয়া ইনক্রিজ হয়েছে 2BL আর সারফেস এনার্জির ফর্মুলা হচ্ছে E ইকুয়াল টু ডাব্লিউ বাই ডেল্টা এ। ডাব্লিউ হচ্ছে কতটুকু কাজ করা হয়েছে এরিয়া ইনক্রিজ করার জন্য, আর ডেল্টা এ হচ্ছে কতটুকু এরিয়া ইনক্রিজ হয়েছে। তো এখানে ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি এফ বি, এফ বি এফ আর হচ্ছে বি, এফ ইন্টু বি, কিন্তু এফ এখানে দেওয়া আছে 2LT, সো ডাব্লিউ ইকুয়াল টু হবে 2LT ইন্টু বি, অর্থাৎ এটা 2LT ইন্টু বি। আর এরিয়া ইনক্রিজ হয়েছে 2LB, এটার সমান। এখন এখান থেকে দেখা যাচ্ছে যে ডিভিশন করার পরে অ্যান্সার আসতেছে টি। এ থেকে বোঝা গেল সারফেস এনার্জি এবং সারফেস টেনশন একটা আরেকটা সমান, যদিও এদের ডেফিনেশন আলাদা। সারফেস এনার্জির ডেফিনেশন হচ্ছে পার ইউনিট এরিয়া ইনক্রিজ করতে কত কাজ করতে হয় সেটা, আর সারফেস টেনশনের ডেফিনেশন হচ্ছে পার ইউনিট লেন্থে অ্যাপ্লাইড ফোর্স কত সেটা। কিন্তু তাদের এখান থেকে আমি তাদের ভিতরে যে রিলেশন দেখলাম সেখান থেকে বোঝা যাচ্ছে যে এই সারফেস এনার্জি এবং সারফেস টেনশন কোনো একটা ওয়াটারের লিকুইডের ফ্রি সারফেসের সারফেস টেনশন এবং সারফেস এনার্জি সেম আসতেছে, অর্থাৎ E ইকুয়াল টু টি। এই স্লাইডের এই মানে এই ফিগার থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে সারফেস এরিয়া ইনক্রিজ করতে হলে আমাকে বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করা লাগবে, অথবা আমার কাজ করতে হবে, অর্থাৎ এনার্জি সাপ্লাই করতে হবে। কারণ ওয়ার্ক ডান হতে হলে আমাকে ওয়ার্ক ডান আর এনার্জি সেম জিনিসই, তো ওয়ার্ক ডান যেহেতু হচ্ছে এখানে, তাহলে আমাকে এনার্জি সাপ্লাই করা লাগতেছে। কিন্তু এখন যদি আমি এটাকে ছেড়ে দেই আগের অবস্থায় চলে যাবে,
পটেনশিয়াল এনার্জির মতো ধরা মানে এরকম ধরা যায় যে এটা এখন পটেনশিয়াল এনার্জি এর ভিতরে স্টোর হয়ে আছে। এখন আমি ছেড়ে দিলে সেটা আগের জায়গায় চলে যাবে এবং যে আমি ওয়ার্ক ডানটা করেছিলাম আগে অথবা এর ভিতরে যে পটেনশিয়াল এনার্জিটা স্টোর হয়েছিল সেটা আবার ইমিট করবে, অর্থাৎ ফিডব্যাক দিবে। মানে হচ্ছে আমি যে এনার্জিটা সাপ্লাই করে এটার সারফেস এরিয়াটা ইনক্রিজ করেছিলাম, সেই এনার্জিটাই আবার ফেরত পাওয়া যাবে যখন এটাকে ছেড়ে দেওয়া হবে, আগের অবস্থায় ফিরে যাবে অথবা সারফেস এরিয়া কমে যাবে। তাহলে সারফেস এরিয়া কমে যাওয়ার সময়ও কিন্তু ওয়ার্ক ডান হবে, কিন্তু আগের যে ওয়ার্ক ডান ছিল এটা তার উল্টো। তো এ থেকে বোঝা যাচ্ছে যে সারফেস এরিয়া ইনক্রিজ করি অথবা এটা ডিক্রিজ হোক, যেটাই করা হোক এখানে ওয়ার্ক ডান হবে। ইনক্রিজ করলে বাইরে থেকে এনার্জি সাপ্লাই করতে হবে অথবা বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করে কাজ করতে হবে, আর ডিক্রিজ হলে তখন হচ্ছে এনার্জিটা ইমিট হবে, যে এনার্জিটা করে তাকে তার সারফেস এরিয়াটা ইনক্রিজ করা হয়েছিল সেই এনার্জিটা আবার ফেরত পাওয়া যাবে। এখন আমরা যদি একটা ড্রপলেটকে নিয়ে চিন্তা করি, একটা ড্রপলেট, এই বড় একটা ড্রপলেট ধরলাম, এটা ওয়াটারের একটা ড্রপলেট। তো এই ওয়াটারের ড্রপলেটকে যদি ভেঙে আমি আরও কয়েকটা ড্রপলেটে পরিণত করি, অর্থাৎ একটা ড্রপলেট, বড় ড্রপলেটকে ভেঙে যদি কয়েকটা ড্রপলেট বানানো হয়, তাহলে সারফেস এরিয়াটা ইনক্রিজ হবে। এখন একটা ড্রপলেটকে ভাঙলে তার সারফেস এরিয়া কীভাবে ইনক্রিজ হয় সেটা একটু দেখে নেই আগে। আমরা ফার্স্ট ধরে নেই এটা হচ্ছে একটা কিউবয়েড। তো আমি এটা 2 ডাইমেনশনাল হিসাব করে আমি বোঝানোর চেষ্টা করব, 2 ডাইমেনশনাল চিন্তা করে। তো এই জায়গায় মূলত এখানে সারফেস আছে, এই একটা সারফেস, এইদিকে আরেকটা সারফেস, নিচে একটা, আর এইদিকে আরেকটা। তাহলে 4টা সারফেস, আরেকটা সারফেস হচ্ছে এই ফ্রন্ট সাইড, আরেকটা ব্যাক সাইডে, মোট 6টা সারফেস। তো আমরা যেহেতু 2 ডাইমেনশনাল চিন্তা করব, তো ফ্রন্ট এবং ব্যাক যে সারফেসটা আছে এই দুইটা সারফেসকে আমরা বাদ দিয়ে হিসাব করি। যে এটা একটা কিউবয়েড, আমরা 2 ডাইমেনশনাল হিসাব করতেছি, 2 ডাইমেনশনাল ভাবে নিচ্ছি এই ফিগারটাকে। সো এটার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটাকে, অথবা ফ্রন্ট সাইডে যে সারফেসটা সেটা এবং ব্যাক সাইডে যে সারফেসটা, এটাকে বাদ দিয়ে চিন্তা করব। এখন এই সারফেসটার যদি টোটাল সারফেস এরিয়া চিন্তা করি, তাহলে এই সারফেসের এরিয়া প্লাস এই সারফেসের এরিয়া, দেন এটার এরিয়া প্লাস এটার এরিয়া অ্যান্ড প্লাস এটার এরিয়া, 3টা সারফেসের এরিয়া বের করে যোগ করলে আমরা টোটাল সারফেস এরিয়া পাবো। এখন এই কিউবয়েডটাকে আমরা যদি ভেঙে 2টা টুকরা করা হয়, অর্থাৎ এটা যা আছে সেটাকে ভেঙে আমরা এরকম 2টা টুকরো করব। ধরে নিই এটা হচ্ছে, এটা একটা পার্ট, 2টা পার্টে ভাগ করে নিচ্ছি, আর এটা হচ্ছে বাকি আরেকটা পার্ট। তাহলে এখন এটা সারফেস এরিয়াটা ইনক্রিজ হয়েছে। কিভাবে হয়েছে সেটা দেখাই। এখানে নিচের যে সারফেসটা আছে এটারও নিচের সারফেসটা সেম, অর্থাৎ সরি একটু বারবার প্রবলেম হচ্ছে, যাই হোক, এটার যে নিচের যে সারফেসটা এবং এই বক্সের নিচের সারফেসটা এটা, তার মানে এই সারফেসটা আর এই সারফেসটা সেম, যেহেতু দুইটার লেন্থ সেম, মানে লেন্থ এবং ব্রেথ সেম হবে, তাহলে এই সারফেস আর এই সারফেসের এরিয়া সেম হবে।
আবার এটার উপরের যে এই সারফেসটা আর এই দুইটা টুকরোর উপরের যে এই সারফেসটা, অর্থাৎ এটা এখানে বোঝানো হচ্ছে দুইটা, এই অংশটা আর এই অংশটা যোগ করলে টোটালটা পাই। তো আমি একবারে একবার বোঝানোর জন্য এরকম একসাথে একটা স্ট্রেট লাইন দিয়ে বুঝাইতেছি। তাহলে এটার নিচের সারফেস এই দুইটা টুকরার নিচের সারফেসের সমান, এটার উপরের সারফেস এই দুইটা পার্টের উপরের সারফেসের অর্থাৎ এই অংশ আর এই অংশ এই দুইটার সমান, এবং এটার পাশের এই সারফেসটা এই সারফেসের সমান, এই সারফেসটা এই সারফেসের সমান। তাহলে এই দুইটা ইকুয়াল। বাট এখানে যখনই দুইটা টুকরো করা হয়েছে তখন এখানে এক্সট্রা আরেকটা সারফেস দেখা যাচ্ছে, এখানে একটা এই টুকরাতে, আবার এখানে আরেকটা সারফেস। সো আগের যে সারফেস এরিয়া সেটা তো আমরা এটার এই সারফেস, এটার যে টোটাল সারফেস এরিয়া আর এটার এইটুকু এইটুকু মানে এই অংশটা এই অংশটা এই অংশটা আর এই অংশটা এইটুকু সমান হয়ে গেল। বাট এক্সট্রা আরও দুইটা সারফেস এখানে পাওয়া যাচ্ছে। সো আমরা বুঝতে পারলাম যে একটা বড় কিউবয়েডকে বা যে কোনো জিনিসকে আমরা যদি ভেঙে দুইটা ভাগ করি বা তিনটা ভাগ করি বা চারটা, যতগুলো ভাগ করব আমার সারফেস এরিয়া তত বাড়তে থাকবে, কারণ এই যে ভিতরে যে পার্টগুলা বের হয়ে আসতেছে একটা করে যখনই ভাঙ্গা হচ্ছে, টুকরো করা হচ্ছে, তখনই এই যে নতুন নতুন সারফেস বেরিয়ে আসতেছে। এই দুই টুকরা করলে দুইটা সারফেস পেয়ে গেছি। এখানে যদি আমি আরেকটা টুকরো করি, এরকম যদি হয় বক্সের, দেখা যাবে এই বরাবর একটা টুকরা করলাম। আচ্ছা, এটা দিয়ে না, আমি দেখাচ্ছি। এটা ছিল মেইন, ধরলাম মেইন একটা কিউবয়েড বা কোনো একটা কিছুর টুকরা। এখন সেটাকে আমরা যদি এই বরাবর একটা টুকরা করি অ্যান্ড এই বরাবর, অর্থাৎ এই, তাহলে এখানে আমরা দুইটা সারফেস পেয়ে যাব, একটা হচ্ছে এটা আর একটা এটা। আবার এই দিকেও যদি একটা টুকরা করা হয় তাহলে এখানেও আমরা দুইটা সারফেস পেয়ে যাব, একটা এই টুকরার জন্য আর একটা এটার জন্য, আবার এটার জন্য এটার জন্য। তার মানে আমি যত পার্ট যত ভাঙবো আমার তত সারফেস এরিয়া ইনক্রিজ হবে। তো লিকুইডের ড্রপলেটের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটবে, অর্থাৎ একটা বড় ড্রপলেটকে আমরা যদি ভেঙে ছোট ছোট ড্রপলেট পরিণত করি, ধরি এই বড় ড্রপলেটটাকে ভেঙে এরকম ছোট ছোট অনেকগুলো ড্রপলেট আমরা বানাইলাম, সেই ক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় যে এই ড্রপলেটগুলার যেমন এই ছোট ড্রপলেটটার এই পাশের যে সারফেসটা আছে সেটার এরিয়া আর এই বড় ড্রপলেটটার এই এরিয়াটা সেম, আবার এই ছোট ড্রপলেটটার এই এরিয়াটা বড় ড্রপলেটটার এই এরিয়াটা সেম। তো প্রত্যেকটার এরকম যে চারপাশে যেটা অনেকগুলো ড্রপলেট যদি বানানো সম্ভব হয়, তো প্রত্যেকটার এই চারপাশের এরিয়াটা সেম হবে, কিন্তু এটার যে আরও ভিতরের দিকে যে সারফেসটা আছে যেমন এইটুকু, তারপরে এইটুকু, তো এইটুকু হচ্ছে এক্সট্রা। যত ভাঙবো বিগ ড্রপলেটটাকে যত টুকরা টুকরা করব, অর্থাৎ যতগুলো ছোট ছোট ড্রপলেট বানাবো এটা থেকে, তত তার সারফেস এরিয়া বাড়বে, কারণ যখনই ভেঙে ফেলতেছি তখন এই ভিতর থেকে একটা করে সারফেস বেরিয়ে আসতেছে। ঠিক আছে, তো ভিতরে এই যে আরেকটা বড় এই ড্রপলেটটা নিলাম, সেটার ক্ষেত্রেও এটা 2 ডাইমেনশনাল ফিগার দিয়ে জাস্ট বোঝানোর জন্য দেখানো হলো। এটা অ্যাকচুয়ালি স্ফেরিক্যাল যেহেতু, তো যেই ক্ষেত্রেই হোক এটা এরকম যখনই টুকরা টুকরা করা হবে, অর্থাৎ একটা বিগ ড্রপলেটকে ভেঙে যখন ছোট ছোট অনেকগুলো ড্রপলেট বানানো হবে, সেমভাবে তাদের সারফেস এরিয়াটা ইনক্রিজ হবে। এখন আমরা দেখব এখানে আগের স্লাইড থেকে আমরা যেটা দেখেছি যে সারফেস এরিয়া ইনক্রিজ হোক অথবা ডিক্রিজ হোক, দুই ক্ষেত্রেই কাজ হবে, অর্থাৎ ওয়ার্ক ডান হবে। দুই ক্ষেত্রেই আমি যদি সারফেস এরিয়া ইনক্রিজ করি তাহলেও এখানে ওয়ার্ক ডান হবে, সারফেস এরিয়া ডিক্রিজ করলেও সেখানেও ওয়ার্ক ডান হবে। তাহলে আমরা বলতে পারি ওয়ার্ক ডান ইকুয়াল টু রিকোয়ার্ড এনার্জি, মানে কাজ হওয়া মানে হচ্ছে এনার্জি, হয় এনার্জি সাপ্লাই করতে হবে অথবা এনার্জি ইমিট হবে। একটাতে আমি বাইরে থেকে কাজ করব, আরেকটা হচ্ছে কাজ মানে একাই কাজ হবে, যার কারণে এনার্জি ইমিট হবে। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়ার্ক ডান ইকুয়াল টু রিকোয়ার্ড এনার্জি,
অথবা ইমিডিয়েট এনার্জি। রিকোয়ার্ড এনার্জি যখন আমি বাইরে থেকে কাজ করব সেটাকে বোঝানো যায়। আর ইমিডিয়েট এনার্জি হচ্ছে যখন এটা একাই কোনো কাজ করবে, অর্থাৎ আমি একটা জিনিসকে এক্সটেন্ড করে আবার ছেড়ে দিলাম, ছেড়ে দিলে যে অবস্থা হবে সেটা তখন এই ইমিডিয়েট এনার্জিটা আমরা পাবো। এখন রিকোয়ার্ড এনার্জি অথবা ইমিডিয়েট এনার্জি ইকুয়াল টু লেখা যায় সারফেস চেঞ্জড সারফেস এরিয়া ইন্টু সারফেস এনার্জি। চেঞ্জড সারফেস এরিয়া ইন্টু সারফেস এনার্জি। সারফেস এনার্জি বলতে কি বোঝায়? সারফেস এনার্জি বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে পার ইউনিট এরিয়া ইনক্রিজ করতে কতটুকু কাজ করতে হয়, আর সেটার সাথে যদি আমরা টোটাল সারফেস এরিয়াটা মাল্টিপ্লাই করি তাহলে আমরা পেয়ে যাব টোটাল ওয়ার্ক ডান। যেমন পার সারফেস এনার্জি মানে হচ্ছে পার ইউনিট এরিয়া ইনক্রিজ করতে কত কাজ করতে হয়। ধরে নিলাম পার ইউনিট এরিয়া অথবা মানে পার ইউনিট এরিয়া আর বলা যায় 1 স্কয়ার ইউনিট এরিয়া ইনক্রিজ করতে আমাকে কাজ করতে হচ্ছে ধরে নেই ই। তাহলে ডেল্টা এ পরিমাণ এরিয়া ইনক্রিজ করতে আমাকে কাজ করতে হবে, ডেল্টা এ পরিমাণ এরিয়া ইনক্রিজ করতে আমাকে কাজ করতে হবে ই ইন্টু ডেল্টা এ। এটা আবার এখানে ইটা হচ্ছে সারফেস এনার্জি অ্যান্ড ডেল্টা এ হচ্ছে চেঞ্জড সারফেস এরিয়া। সো টোটাল ওয়ার্ক ডান যেটা হবে, আমি সারফেস এরিয়া ইনক্রিজ অথবা ডিক্রিজ যেটাই করি, টোটাল ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে গিয়ে ই ইন্টু ডেল্টা এ। এটাকে বোঝানো হচ্ছে যে সারফেস এনার্জি আগেই বলছি, আর সারফেস চেঞ্জড সারফেস এরিয়াটা হচ্ছে ডেল্টা এ। এখন আমরা যদি ফর্মুলা দিয়ে বোঝার চেষ্টা করি, ফর্মুলা থেকে আমরা সারফেস এনার্জির যে ফর্মুলা সারফেস এনার্জি সেটা থেকে আমরা জানি যে ই ইকুয়াল টু W divided by delta A। so W equal to হবে E into delta A। দুইভাবেই বোঝানো যায়, একটা হচ্ছে ডেফিনিশন থেকে ইউনিটারি মেথডের মাধ্যমে দেখানো যায়, অথবা আমরা ফর্মুলা এইভাবে দেখাইতে পারি। এখন চেঞ্জড সারফেস এরিয়া ইনটু সারফেস এনার্জি, অথবা আমরা লিখতে পারি চেঞ্জড সারফেস এরিয়া ইনটু সারফেস টেনশন, কারণ সারফেস এনার্জি এবং সারফেস টেনশন সেম। এটা আমরা আগের স্লাইডেই আমরা দেখেছি যে কোনো লিকুইডের সারফেস এনার্জি এবং সারফেস টেনশন দুইটা সেম হয়। এখন আমরা দেখব যদি রিকোয়ার্ড এনার্জি, একটা হচ্ছে আমাকে কাজ করতে হবে মানে এনার্জি সাপ্লাই করতে হবে বাইরে থেকে, সেটা বাইরে থেকে কাজ করতে হবে অথবা বাইরে থেকে এনার্জি সাপ্লাই করতে হবে। তো যখন এনার্জি সাপ্লাই করতে হবে তখন ইকুয়েশনটা হবে এরকম, এক্সপানশন অফ সারফেস এরিয়া। যখন কাজ করতে হয় অর্থাৎ বাইরে থেকে এনার্জি সাপ্লাই করতে হয়, এটা কখন সাপ্লাই করতে হয়? যখন সারফেস এরিয়া ইনক্রিজ করা লাগে। তার মানে সারফেস এরিয়া যখন সারফেস এরিয়ার যখন এক্সপানশন হবে, অর্থাৎ সারফেস এরিয়াটা যা ছিল এটা থেকে আমি যখন একটু বাড়াবো, ইনক্রিজ করব, তখন আমার বাইরে থেকে এনার্জি দেওয়া লাগবে। তার মানে তখন ইকুয়েশনটা হবে রিকোয়ার্ড এনার্জি ইকুয়াল টু এক্সপানশন অফ সারফেস এরিয়া ইন্টু সারফেস টেনশন। কিন্তু
যখন বাইরে থেকে কোনো কাজ করব না, অর্থাৎ সারফেস এরিয়া ইনক্রিজ হবে না, ডিক্রিজ হবে। সারফেস এরিয়া যখন ডিক্রিজ হবে তখন হচ্ছে এনার্জিটা ইমিট হবে, অর্থাৎ ইমিটেড এনার্জি ইকুয়াল টু কম্প্রেশন অফ সারফেস এরিয়া। কারণ এখানে সারফেস এরিয়াটা কমে যাবে, যখনই কমে যাবে তখনই আমার এনার্জি ইমিট হবে। তো এই ইকুয়েশনটা তখন চেঞ্জ হয়ে যাবে, ইমিটেড এনার্জি ইকুয়াল টু কম্প্রেশন অফ সারফেস এরিয়া ইন্টু সারফেস টেনশন। তার মানে আমরা ওয়ার্ক ডান ইকুয়াল টু এটাকে আমরা চেঞ্জ করে মানে এইভাবে লিখতে পারি। একটা হচ্ছে এটা যখন আমার সারফেস এরিয়া ইনক্রিজ করা লাগবে তখন এনার্জি বাইরে থেকে দেওয়া লাগবে, সো তখন এই ইকুয়েশনটা হয়ে যাবে এরকম। আর যদি ডিক্রিজ করা লাগে সারফেস এরিয়া তখন এনার্জি ইমিট হবে, তখন ইকুয়েশন হবে এটা। তো যেটাই হোক না কেন সব ক্ষেত্রে আমাকে কি করতেছে, এখানে এনার্জি লাগতেছে, হয় এনার্জি আমাকে বাইরে থেকে দেওয়া লাগতেছে অথবা এনার্জি ওইখান থেকে ইমিট হচ্ছে। তো সব মিলে আমরা এটাকে ডাব্লিউ লিখতে পারি, ডাব্লিউ ইকুয়াল টু ডেল্টা এ। ডেল্টা এ মানে কম্প্রেশন হোক আর এক্সপানশন হোক, যেটাই হোক সারফেস এরিয়ার চেঞ্জ হবে। আর চেঞ্জড সারফেস এরিয়াকে আমরা ডেল্টা এ দিয়ে এক্সপ্রেস করি। সো ডেল্টা এ আর সারফেস টেনশন ইকুয়াল ইন্টু টি, মানে সারফেস টেনশন ইকুয়াল টু টি। সো টি ডেল্টা এ ইন্টু টি মানে সারফেস টেনশনকে টি দিয়ে এক্সপ্রেস করা হয়, তো এই জন্য টি আসছে। এখন ধরে নেই let there is a big liquid droplet of radius r is breaking into n number of small droplet of radius small r। একটা হচ্ছে ক্যাপিটাল আর আরেকটা হচ্ছে স্মল আর। ধর এখানে বলা হচ্ছে যে একটা বড় ড্রপলেট যেটা রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর দিয়ে এক্সপ্রেস করা হয়েছে, সেটাকে ভেঙে n নাম্বার অফ স্মল ড্রপলেটে বানানো হয়েছে, এবং সেই ড্রপলেটগুলোর প্রত্যেকটা রেডিয়াস হচ্ছে স্মল আর। তাহলে এখন ভলিউম অফ বিগ ড্রপলেট, বড় ড্রপলেটের ভলিউমটা কি হবে? বড় ড্রপলেটের ভলিউম যা হবে সেটা ওই ছোট ছোট যে ড্রপলেটগুলা বানাইলাম বড়টাকে ভেঙে, সেগুলোর ড্রপলেটের ভলিউমগুলা যোগ করলে যা হবে সেটার সমান, অর্থাৎ n ইন্টু ভলিউম অফ স্মল ড্রপলেট। n হচ্ছে নাম্বার অফ স্মল ড্রপলেট, অর্থাৎ আমার যদি দুইটা ড্রপলেট হয় তাহলে দুইটা ড্রপলেটের যে কোনো একটার ভলিউম বের করে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমরা টোটাল ভলিউম পেয়ে যাব, সেটা হবে বিগ ড্রপলেটের সমান। অথবা যদি 3টা ড্রপলেট হয়, একটাকে ভেঙে যদি 3টা বানানো হয় তাহলে 3 মানে একটা যে কোনো একটা ছোটো ড্রপলেটের মানে স্মল ড্রপলেটের ভলিউম বের করে সেটাকে n দিয়ে মাল্টিপ্লাই করে দিয়ে আমরা পাবো, মাল্টিপ্লাই করে দিলে আমরা পাবো বিগ ড্রপলেটের ভলিউম। তো এখানে যেহেতু ড্রপলেটগুলো স্ফিয়ারের মতো স্ফেরিক্যাল শেপ হয়ে থাকে, সো এটার ভলিউম হবে 4/3 পাই আর মানে ক্যাপিটাল আর কিউব, কারণ এটা বিগ ড্রপলেটের রেডিয়াস হচ্ছে আর। আর স্মল ড্রপলেটের ক্ষেত্রে 4/3 পাই আর কিউব, কিন্তু এখানে স্মল ড্রপলেটের রেডিয়াস যেহেতু আর মানে স্মল আর, সো এখানে স্মল আর কিউব হবে। আর নাম্বার অফ ড্রপলেট n। এখন এটা থেকে বোঝা যাচ্ছে যে বিগ ড্রপলেটের যে ভলিউম হবে ছোট ছোট যে ড্রপলেটগুলো আছে তাদের ভলিউমগুলো যোগ করলে সেটা সমান হবে। কিন্তু সারফেস এরিয়া কিন্তু আমরা কিছুক্ষণ আগেই পড়েছি যে সারফেস এরিয়া যখন একটা কিছুকে ভেঙে 2টা টুকরো করা হয় তখন সারফেস এরিয়া ইনক্রিজ হয়, অর্থাৎ আমার যত বেশি বেশি টুকরো করব সারফেস এরিয়া তত বাড়তে থাকবে। তো সেক্ষেত্রে এই দুইটা ড্রপলেট মানে দুই ধরনের ড্রপলেট, একটা হচ্ছে বিগ ড্রপলেট আর স্মল ড্রপলেটগুলো যেগুলো আছে, স্মল ড্রপলেটের সবগুলার সারফেস এরিয়া যদি যোগ করি বিগ ড্রপলেটের সারফেস এরিয়া সমান হবে না, বেশি হবে। কারণ আগেই আমি পড়েছি, কিছুক্ষণ আগেই এটা বোঝানো হয়েছে যে একটা বড় একটা কিছুকে টুকরা করে 2টা ভাগ করলে সেই 2 ভাগের টোটাল সারফেস এরিয়া হবে বড়টার টোটাল সারফেস এরিয়ার চেয়ে বেশি। তো সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি
আচ্ছা, ফার্স্ট হচ্ছে সারফেস এরিয়া। বিগ ড্রপলেটের সারফেস এরিয়াটা কত হবে? সারফেস এরিয়ার ফর্মুলা থেকে আমরা জানি 4πr²। যেহেতু বিগ ড্রপলেটের রেডিয়াস হচ্ছে আর, সো এখানে মানে ক্যাপিটাল আর, সো ক্যাপিটাল r² হবে। এবং স্মল ড্রপলেটের রেডিয়াস হচ্ছে স্মল আর, সো স্মল r², 4πr²। এখন সারফেস এরিয়া অফ n নাম্বার অফ স্মল ড্রপলেট, অর্থাৎ একটা ছোট ড্রপলেটের সারফেস টোটাল সারফেস এরিয়া হলো 4πr²। তাহলে nটা ড্রপলেটের টোটাল সারফেস এরিয়া কত হবে? n × 4πr²। তো এটা হবে বিগ ড্রপলেট যেটা আছে সেটার সারফেস এরিয়ার চেয়ে বেশি। ভলিউমের ক্ষেত্রে সমান ছিল, কিন্তু সারফেস এরিয়ার ক্ষেত্রে বেশি, একটা কম হবে আর একটা বেশি হবে। তাহলে এখন এখান থেকে লেখা যায় যে এক্সপানশন অফ সারফেস এরিয়া, মানে যদি আমি সারফেস এরিয়াটা ইনক্রিজ করি বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করে অথবা এনার্জি সাপ্লাই করে, আমরা যদি সারফেস এরিয়াটা ইনক্রিজ করি তাহলে কতটুকু ইনক্রিজ হলো? সেটা হবে ডেল্টা এ ইকুয়াল টু স্মল ড্রপলেট সবগুলার সারফেস এরিয়া যোগ করলে যেহেতু বেশি হবে, তাহলে সেটা থেকে আমরা বিগ ড্রপলেটের সারফেস এরিয়া যত ছিল সেটাকে মাইনাস করে দিলে আমরা কতটুকু সারফেস এরিয়া ইনক্রিজ ছিল সেটা পেয়ে যাব। যেহেতু এই দুইটা ড্রপলেটের সারফেস এরিয়া ডিফারেন্ট, মানে আমি যখনই টুকরা করা হয়েছে এটা ভেঙে ভেঙে 2-3টা ড্রপলেট বা nটা ড্রপলেট এখানে দেখানো হয়েছে, nটা ড্রপলেট করা হয়েছে, তাহলে তাদের টোটাল সারফেস এরিয়া হবে বিগ ড্রপলেটের সারফেস এরিয়ার চেয়ে বেশি। যেহেতু বেশি, তাহলে সারফেস এরিয়া ইনক্রিজ হয়েছে। আর সেটা কত ইনক্রিজ হয়েছে? বেশিটা থেকে কমটা মাইনাস করে দিলাম, বাস কতটুকু ইনক্রিজ হয়েছে সেটা পেয়ে গেছি। এখন again if we make a big droplet by attaching n number of small droplet, এখন আমরা যদি এই ছোট ছোট ড্রপলেটগুলোকে ভেঙে আবার ওই বড় ড্রপলেটটা তৈরি করি, তখন কি হবে? তখন হবে সারফেস এরিয়া কমে যাবে। মানে বড় ড্রপলেটকে বিগ ড্রপলেটকে ভেঙে ছোট ছোট ড্রপলেটে পরিণত করলে সেগুলো টোটাল সারফেস এরিয়া হবে বিগ ড্রপলেটের চেয়ে বেশি। কিন্তু আবার যদি এই বিগ ছোট ছোট ড্রপলেটগুলোকে একসাথে করে আবার বড় ড্রপলেট করা হয়, তাহলে সারফেস এরিয়া তাহলে কমে যাবে। অর্থাৎ আগে ছিল বিগ ড্রপলেটকে ভেঙে ছোট ছোট ড্রপলেটে কনভার্ট করেছিলাম, ওইখানে সারফেস এরিয়া ইনক্রিজ হয়েছিল। আর এখানে ছোট ছোট ড্রপলেটগুলোকে একসাথে করে আমরা একটা বড় ড্রপলেট তৈরি করব যখন, তখন সারফেস এরিয়া ডিক্রিজ হবে। আর এই ক্ষেত্রে যখনই সারফেস এরিয়া ডিক্রিজ হবে তখন হচ্ছে এনার্জি ইমিট করবে। তো সেক্ষেত্রে এটাই এখানে বলা হয়েছে আর কি, ইফ উই মেক এ বিগ ড্রপলেট বাই অ্যাটাচিং এন নাম্বার অফ স্মল ড্রপলেট সারফেস এরিয়া উইল বি কম্প্রেসড, তখন সারফেস এরিয়া কমে যাবে। অ্যান্ড দিস কম্প্রেশন অফ সারফেস এরিয়া, এবং সেটা কতটুকু কমবে সেম এটার মতো করেই বের করা লাগবে। এখানে হচ্ছে আগে ছিল বেশি, মানে ছোট ছোট ড্রপলেটগুলা সারফেস এরিয়া ছিল বেশি, সেটাকে একসাথে করে বড় ড্রপলেট বানানো হয়েছে, তো সেটার সারফেস এরিয়া কম। তো বেশিটার থেকে কমটা আমরা মাইনাস করে দিলে কতটুকু ডিক্রিজ হলে সেটা পেয়ে যাব। সো রিকোয়ার্ড অর ইমিটিং এনার্জি, তাহলে রিকোয়ার্ড অর ইমিটিং এনার্জিটা কী হবে? ইমিটিং এনার্জিটা মানে হচ্ছে আমার এনার্জি বাইরে থেকে দেওয়া লাগবে না, সারফেস এরিয়া যখন ডিক্রিজ হয় তখন এনার্জি ইমিট হয়। তো সেই এনার্জিটা কত হবে? W = চেঞ্জড সারফেস এরিয়া ইন্টু সারফেস টেনশন। আমরা কিছুক্ষণ আগেই পড়েছিলাম, মানে আগের স্লাইডটাতে, এটাতে আমরা যদি চাই এটা দেখতে পাবো। এই যে এই ইমিডিয়েট এনার্জি ইকুয়াল টু কম্প্রেশন অফ সারফেস এরিয়া ইন্টু সারফেস টেনশন, অথবা কম্প্রেশন অফ সারফেস এরিয়ার জায়গায় আমরা বলতে পারি চেঞ্জড সারফেস এরিয়া, সেম কেস। মানে সেম ঘটনা, যাই হোক। তাহলে এখানে এটাই বলা হয়েছে যে রিকোয়ার্ড অর ইমিডিয়েট এনার্জি, মানে আমি এখানে রিকোয়ার্ডের ব্যাপারটাও আছে। রিকোয়ার্ড এনার্জির ক্ষেত্রেও তো সেমই, যে এখানে চেঞ্জড সারফেস এরিয়া
অর সারফেস, আর ইনটু হচ্ছে সারফেস টেনশন। শুধু যখন রিকোয়ার্ড হবে তখন এই জায়গায় হবে সারফেস এরিয়াটার এক্সপানশন হবে, আর যখন ইমিডিয়েট এনার্জি হবে তখন হচ্ছে এখানে সারফেস এরিয়া কম্প্রেশন হবে। তো দুই ক্ষেত্রে সারফেস এরিয়া যেহেতু চেঞ্জ হয়, এই জন্য আমরা এটাকে চেঞ্জড সারফেস এরিয়া লিখতে পারি, আর এটা হচ্ছে সারফেস টেনশন। এখন চেঞ্জড সারফেস এরিয়া কতটুকু, ডেল্টা এ ইন্টু টি। তো এখানে দুই ক্ষেত্রেই যেহেতু সেম, অর্থাৎ চেঞ্জড সারফেস এরিয়া এটা যখন এক্সপানশন হয় তখন এটা, যখন কম্প্রেশন হয় তখনও এটাই, মানে সারফেস এরিয়া কতটুকু চেঞ্জ হলো দুইটার ক্ষেত্রে সেমই হওয়ার কথা। আমি হচ্ছে একবার একটা সারফেস এরিয়া ইনক্রিজ করছি, তারপরে আবার আমি যখন ছেড়ে দিলাম তখন এটা ডিক্রিজ হয়ে গেল, তাহলে সেম পরিমাণে ডিক্রিজ হবে, এরকম টাইপের। এখানে যেরকম নাম্বার অফ ড্রপলেট সেম ছিল, একটা বড় ড্রপলেটকে ভেঙে এন নাম্বার অফ ছোটো ড্রপলেটে কনভার্ট করা হয়েছে যতটুকু সারফেস এরিয়া ইনক্রিজ হয়েছে। এখন আমি ওই এন নাম্বার অফ স্মল ড্রপলেটই যেহেতু একসাথে করে একটা বিগ ড্রপলেট বানানো হয়েছে, তাহলে সারফেস এরিয়া আবার ডিক্রিজ হবে। ডিক্রিজ হবে কতটুকু, তখন যেটুকু ইনক্রিজ হয়েছিল সেইটুকুই ডিক্রিজ হবে। তো এই জন্য এটা সেম আসছে এই জায়গায়, এই রেজাল্টটা এটা সেম। আর সাথে টিকে মাল্টিপ্লাই করে দিলে আমরা পেয়ে যাব হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এত, অর্থাৎ রিকোয়ার্ড অর ইমিডিয়েট এনার্জি হবে এটা। এটা আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখাবো অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, ক্যাপিলারিটি, রাইজ অফ লিকুইড ইন ক্যাপিলারি টিউব। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।